আশিস রায়ের বিকল্প কে হতে পারে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মোহনবাগান শিবিরে। তো সেইটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব, আর মোহনবাগানে বাকি প্লেয়ারদের কি অবস্থা, কি কি আপডেট আছে সব কিছু নিয়ে আলোচনা করে নেব। এছাড়া জামশেদপুর ম্যাচ নিয়েও অল্প কয়েকটা কথা বলে নেব। প্রথমে যদি জামশেদপুর ম্যাচ নিয়ে বলতে হয়, তাহলে জামশেদপুরের কিন্তু যে স্ট্র্যাটেজিটা নিয়ে তারা খেলাটা শুরু করেছিল সেটা হচ্ছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো তারা অ্যাটাক করতেই থাকতো এবং তাতে তাদের ডিফেন্সের ওপর চাপ পড়তো না। কিন্তু প্রথম দিকেও যখন তারা ম্যাচগুলো জিতছিল তখনও দেখা গেছে যে অপোনেন্ট যখনই ওদের অ্যাটাকটাকে সামলে নিয়ে কাউন্টার অ্যাটাক করেছে বা তারা একটা অ্যাটাক অর্গানাইজ করেছে, তখনই কিন্তু জামশেদপুরের ডিফেন্স ভেঙে পড়েছে। এবং জামশেদপুরের ডিফেন্ডারদের প্রপার কভারিং এবং ম্যান মার্কিংয়ের ভীষণ প্রবলেম আছে, যার ফলস্বরূপ লাস্ট দুটো ম্যাচে ওরা কিন্তু 5টা করে গোল হজম করেছে। এবার অপোনেন্ট টিম যদি ওদের অ্যাটাকের থেকে বল স্ন্যাচ করে নিয়ে নিজেরা অ্যাটাক বিল্ড করতে থাকে, তাহলে জামশেদপুর সমস্যায় পড়ছে। এছাড়া জামশেদপুরের অ্যাটাকের মধ্যে একটা স্পিড আছে, তারা সেই স্পিডটাকে ইউটিলাইজ করতে চাইছে কিছুটা নর্থ ইস্টের মতো। নর্থ ইস্ট যে স্পিডে খেলে, অবশ্যই জামশেদপুরের সেরকম স্পিড নেই, কিন্তু কিছু প্লেয়ার আছে যারা নর্থ ইস্টের প্লেয়ারের মতো স্পিডি প্লেয়ার। এছাড়া জর্ডান মারের মতো প্রপার ফিনিশার রয়েছে, গুড স্ট্রাইকার রয়েছে এবং অনেক প্লেয়ার আছে। ইন্ডিভিজুয়াল আমি নামে যাচ্ছি না, কিন্তু টিমটার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ফলে জামশেদপুরের অ্যাটাকটা অনেকটাই পাওয়ারফুল এবং জামশেদপুর যে কোনো টিমের ডিফেন্স ভেঙে ঢুকে যেতে পারে, কিন্তু ব্যাপারটা উল্টো দিকে, যে ওদের ডিফেন্স ভাঙাটা কিন্তু ততোধিকই সোজা। কিন্তু আসল সমস্যার জায়গা ওটা নয়। আসল সমস্যার জায়গা হচ্ছে তারা কিন্তু প্রায় একটা 15 দিনের গ্যাপ পাচ্ছে। এবার মোহনবাগান এই গ্যাপটায় কি করতে পেরেছে দেখুন, কি আমরা যদি ভালো করে দেখি তাহলে মোহনবাগান কিন্তু এই গ্যাপটাকে সেইভাবে ইউটিলাইজ করতে পারেনি। ছুটি ছিল, গতকাল থেকে প্র্যাকটিস শুরু হয়েছে, গতকাল বললে ভুল হবে, পরশুদিন সোমবার থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। তারা 1-2 দিন হলো প্র্যাকটিস করছে, কিন্তু জামশেদপুরের টিম কিন্তু এর মাঝখানে পুরোটা প্র্যাকটিস করেছে। তারা নিজেরাও জানে যে তারা 5টা করে গোল খেয়েছে। কোচ খালিদ জামিল অবশ্যই এই 5 গোল কেন খেয়েছে বা ডিফেন্সের যা যা ইমপ্রুভমেন্ট দরকার সেটা তিনি করার চেষ্টা করবেন। এবং যেহেতু একটা ভালো গ্যাপ পেয়েছেন, তিনি টিমটাকে নতুন করে একটা মানে সাজানোর চেষ্টা তিনি করবেন। তো সেই সমস্ত দিকগুলো দেখতে হবে। ফলে এক্ষুনি জামশেদপুর কীরকম খেলবে বা আগের খেলা দেখে জামশেদপুরকে ওইভাবে প্রেডিক্ট করা যাবে না, কারণ আগের খেলায় যে ভুলগুলো ছিল সেটা আশা করি জামশেদপুর এই ম্যাচে রিপিট করবে না। ফলে ডিফেন্সের দিকে তারা একটা জোর দেবে। কিন্তু এটাও ভাবতে হবে, আপনি যদি জামশেদপুরের কোচের অ্যাঙ্গেল থেকে ভাবেন, তাহলে এটাও বুঝতে হবে যে জামশেদপুর যে সাফল্যটুকু পেয়েছে, সেই পুরো সাফল্যটুকু পেয়েছে কিন্তু অ্যাটাকিং খেলার জন্য, ডিফেন্সিভ খেলার জন্য নয়। এখন টোটালি ডিপেন্ড করছে খালিদ জামিলের ওপর, যে খালিদ জামিল কি করবেন। দুটো ম্যাচে পরপর 5 গোল খাওয়ার জন্য তিনি ডিফেন্সটাকে অনেক বেশি মজবুত করে অ্যাটাকটাকে কম্প্রোমাইজ করবেন, নাকি ডিফেন্সটাকে কোনো রকমে দাঁড় করিয়ে হালকা রিপেয়ার করে পুরনো যে অ্যাটাকিং ফর্ম যেটা দিয়ে তারা সাফল্য পেয়েছে এতদিন, সেই জায়গায় স্টিক করে থাকবেন। এইটার ওপর দাঁড়িয়ে আছে ওদের খেলার স্টাইলটা। এবং আমার ব্যক্তিগত ধারণা, খালিদ জামিল অ্যাটাকিং খেলারই চেষ্টা করবেন, কারণ এটাতেই তিনি সাফল্য পেয়েছেন। তিনি জানেন যে আল্ট্রা ডিফেন্সিভ খেলতে গেলে অপোনেন্টের নাম যদি মোহনবাগান হয়, তাকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। যদি অ্যাটাকিং খেলা হয় তাহলে এটা হতে পারে রেজাল্ট 2-3, মানে 3-2, 4-2 এরকম টাইপের রেজাল্ট হতে পারে। কিন্তু যদি তিনি ডিফেন্সিভ খেলেন, সেক্ষেত্রে হয়তো 2-0 বা 1-0 তিনি হারতে পারেন। এবার যদি চলে আসি মোহনবাগানের দিকে, তাহলে মোহনবাগানের এই মুহূর্তে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে আশিস রায়ের রিপ্লেসমেন্ট। তো অনেকেই আপনারা বলছেন যে দীপেন্দুকে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, মলিনাও সেরকম ভাবনা চিন্তা করেছে, কিন্তু আর একটা জিনিসও আমাদের ভাবতে হবে। আপনি ম্যাচের শুরুতে দীপেন্দুকে নামালেন, দেখলেন দীপেন্দু সেইভাবে খেলতে পারছে না বা কোনো কারণে বারবার বিট হয়ে যাচ্ছে বা যে কোনো একটা সমস্যা হচ্ছে, তখন কি করবেন? তো অল্টারনেটিভ প্ল্যানটাও কিন্তু মলিনাকে তৈরি রাখতে হবে। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, এই মুহূর্তে যা অ্যাভেলেবিলিটি আছে তাতে একটা জুনিয়র প্লেয়ারকে ওই জায়গায় দিয়ে একটা রিস্ক নেওয়ার থেকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে মনবীরকে একটু পেছন থেকে খেলানো। কারণ মনবীর গত বছরও 3 ব্যাক সিস্টেমে পেছনটাকে সাপোর্ট দিয়েছে। তো মনবীরকে সেই সাপোর্টিং রোলে একটু পেছন থেকে খেলানো, মনবীর পুরোটাই উঠবে, উইং ব্যাকরা যেইভাবে খেলে সেইভাবেই খেললো। এবং তার সঙ্গে সুবিধে হচ্ছে সাহালকে আমরা সামনের দিকে অ্যাড করে দিলাম। যে মুহূর্তে মনবীর ডিফেন্সে ব্যস্ত থাকবে বা একটু পেছন থেকে খেলবে, তখন মনবীরের ওই কাজটা, ওখানে যে বল তৈরি করাটা বা পাস সাপ্লাই করাটা, এই পুরো কাজটা, ক্রস তোলাটা সাহাল করলো। আর যখন অ্যাটাকের প্রয়োজন হবে, ফাঁকা জায়গা পাওয়া যাবে, সেখান দিয়ে মনবীর হুড়ুর করে উঠলো, ক্রস তুললো
এইটুকু। মনবীরকে সেক্ষেত্রে ভেতরে গিয়ে গোল করার বা গোল করার চেষ্টা করার প্রয়োজন নেই। মনবীর ডিফেন্সটাকে একটু জোর দিয়ে এই ম্যাচটার জন্য যদি দেখে তাহলে আমার মনে হচ্ছে অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। এবার দীপেন্দু খেললেও যেটা হবে যে জায়গাটা কিন্তু আশিস রাই যতটা জায়গাটাকে মানে বলবো যে আপনারা বললে এক্ষুনি আমাকে গালাগাল দেবেন, বলবেন যে ও কি সলিডিটি দেয়, তাও যতটুকু ও সলিডিটি দিতে পারে সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে দীপেন্দু দিতে পারবে না, কারণ এটা দীপেন্দুর ন্যাচারাল পজিশন নয়। তো জায়গাটা এমনিও নড়বড়ে ছিল, তারপরেও নড়বড়ে হবে, যখন নড়বড়েই হবে তখন আমাকে বেস্ট অপশান ইউজ করাটাই বেটার। সেক্ষেত্রে মনবীরকে ইউজ করলে আমি সাহালকে এক্সট্রা হিসেবে পাচ্ছি, আমার মিডফিল্ডে একটা প্লেয়ার বেড়ে যাচ্ছে, সমস্ত দিকের অ্যাডভান্টেজ আসছে। কিন্তু হ্যাঁ, যে মনবীরকেও একটু সাবধানে খেলতে হবে এবং একটু ডিফেন্সের দায়িত্বটা বেশি করে নিতে হবে, পার্টিকুলারলি এই ম্যাচটার জন্য। তো দেখা যাক মলিনা কি ভাবছেন এবং তিনি কি মানে কোনটা ইউজ করেন, কোন ছকটায় যান, মনবীরকে ইউজ করেন না দীপেন্দুকে ইউজ করেন। এরপর চলে আসি মোহনবাগানের বাকি আপডেটগুলোতে। সেটা হচ্ছে যে চোটের অবস্থা যেরকম, আশিস রাই তো নেই, এটা নিয়ে আর কোনো সেকেন্ড কথাবার্তা নেই বা কোনো আপডেটস নেই, আশিস রাই নেই ধরেই নেওয়া হচ্ছে। নেক্সট ব্যাপারটা হচ্ছে থাপা এবং গ্রেগ স্টুয়ার্ট। থাপা এবং গ্রেগ স্টুয়ার্ট অনেক জায়গাতেই একটা মিসকমিউনিকেশন হয়েছে যে বল পায়ে তারা প্র্যাকটিস করেছে গতকাল, এই কথাটা উঠে এসছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি বল প্রায় প্র্যাকটিস করেনি। তারা যেটা করেছে সাইড লাইনে বল নিয়ে সামান্য প্র্যাকটিস করেছে, ওটাকে বল পায়ে প্র্যাকটিস বা ম্যাচ প্র্যাকটিস বলে না। জেনারেলি ওরা মোটামুটি ফিজিওর সঙ্গেই কাটিয়েছে ম্যাক্সিমাম সময়টা, জগিং করেছে এবং জগিং করতে কোনো সমস্যা ছিল না। তার থেকে বোঝা যাচ্ছে যে চোটটা রিকভার হয়ে গেছে, এখন শুধু ম্যাচ ফিটনেস আনাটাই দরকার। তো এখনও 2 দিন সময় আছে। আজকের দিনটা যদি আমি ছেড়েও দিই তাহলেও আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন তারা প্র্যাকটিসের সময় পাবে এবং সেই সময়টা আমার মনে হচ্ছে যে এটার মধ্যে তারা হয়তো ম্যাচ ফিট হয়ে যেতেও পারে এবং তার একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে। আর গ্রেগ স্টুয়ার্ট না থাকলেও তো দিমিত্রি পেট্রাটস রয়েছে, আগের দিনের যে ছক ছিল সেটাই হয়তো থাকবে। কিন্তু অনিরুদ্ধ থাপার সুস্থ হওয়াটা খুব জরুরি, কারণ অনিরুদ্ধ থাপার ওই জায়গাটা, আবার অনিরুদ্ধ থাপা না থাকলে আপুইয়াকে এগিয়ে খেলতে হবে, দীপক টাংরিকে পেছন থেকে খেলতে হবে। তো সব জায়গায় একটা চেঞ্জের প্রয়োজন হবে, কিন্তু অনিরুদ্ধ থাপা খেলে দিলে জায়গাটা অনেকটাই সলিড হয়ে যাবে, প্রবলেমটা কমে যাবে। তো এই ছিল আপডেট, আর কোনো আপডেট নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।